এখনকার ট্রেন্ড মেনে আমাদের রিলেশনশিপগুলোকে ডিফাইন করার চেষ্টা করছি। ডে বাই ডে আমরা আমাদের বেসিক রিকোয়ারমেন্টসগুলোকে টু সাম এক্সটেন্ট ভুলে যাচ্ছি অথবা আমাদেরকে ভুলে যেতে বাধ্য করা হচ্ছে। আমার কাছে মনে হয় ভালো না থাকার এটা একটা কোর রিজন। চুলটাকে খুব সুন্দর বিউটি পার্লারে গিয়ে স্ট্রেইট করা লাগবে, দামি একটা লিপস্টিক লাগবে, এটার চিন্তায় যদি আমি মগ্ন হয়ে যাই তাহলে কিন্তু বের হওয়ার সময় দেখা যাবে যে আমার জামাটাই রেডি না। আচ্ছা, যখন কথা বলা বন্ধ হয়ে গেল 3 মাস, কেন এটাকে আমরা স্বাভাবিক মনে করছিলাম? কেন একসাথে না খাওয়া, কেন একসাথে না ঘুরতে যাওয়া, একসাথে হাঁটতে না যাওয়া, এগুলোকে কেন আমরা স্বাভাবিক মনে করছিলাম, যেগুলো খুব বেসিক ছিল? আপনি নিজে ভালো থাকার সমস্ত দায় আপনার হাজবেন্ডের উপরে বা ওয়াইফের উপরে দিয়ে দিবেন না। আপনি আপনার ভালোর জন্য চিন্তা করছেন, আমার মুখটা কালো ছিল ও কেন বুঝলো না, আমার আজকে পেটটা ভালো ছিল না, পেট ব্যথা করছিল ও কেন শুনলো না, আমার আজকে ওইটা হলো না সে কেন আমাকে যেতে দিল না। নিজের ভালো থাকার কারণ হিসেবে আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে ব্লেম করতে থাকবেন, তার জন্য ব্যাপারটা একসময় সাফোকেটিং হয়ে যাবে। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা রিলে রেসের মতন একটা, আর এটাকে যদি আমি জেনে বুঝে একটা অবস্টাকল রেসের মতন করে বানাই ফেলি, ইচ্ছা করে একটা ওইরকম ইট উল্টায় দিলাম, একটা বাঁশ ফেলে দিলাম, একটা কাঠের গুড়ি ফেলে দিলাম আর বললাম যে যা কেমনে যাবি যা, তাহলে তো আসলে এখানে স্যাক্রিফাইস তো অনেক পরের কথা। এভরিডে লাইফটাতেই পারফর্ম করতে পারছি না। আমার নর্মাল লাইফ বিয়ের পরে আমি আর আমার হাজবেন্ড বা আমি আর আমার ওয়াইফ আমরা একসাথে করব, এইটাই লাইফ। এবং এটা করতে গিয়ে আমার ওর অনেক কিছু ভালো লাগবে না, ওরা আমার অনেক কিছু ভালো লাগবে না, বাট সেই জায়গাটাকে আমরা অ্যাডজাস্ট করবো। জাস্ট দিস আইডিয়া অনেকের জন্য খুব সাফোকেটিং। আজকে আমি 80% হয়তো দৌড়াচ্ছি, আমার হাজবেন্ড হয়তো 20% দৌড়াচ্ছে, কালকে দেখা যাবে আমার হাজবেন্ড 90% দৌড়াতে হবে। ইটস অল লাইক দ্যাট। এখানে কোনো ডেফিনেশনের মতন অঙ্ক কষে কে কতখানি স্যাক্রিফাইস করছে আর তার রিটার্ন হিসেবে তাকে জীবিত থাকতে কি কি দিতে হবে অঙ্কর মতন করে অ্যান্সার বের করে লাইফ লিড করা যায় না। আসলে আমি নিজের উপরে টর্চার করছি, আরো করব। হয়তো আমি মনে করবো আমি ফ্রিডমের জন্য একটা ডিভোর্স নিয়ে আসলাম, নাও আই এম ফ্রি, কিন্তু দ্যাট উইল অনলি অ্যাড অ্যানাদার টর্চার অন ইওর লাইফ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো। তা আপু, আমরা আলহামদুলিল্লাহ আপনার সাথে আগে একটা ডিসকাশন করেছিলাম, এন্ড আপু একটা লম্বা সময় ধরে অ্যাজ এন এডুকেশন কনসালটেন্ট, অ্যাজ এ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বিভিন্ন লিডিং স্কুলে গত মোর দ্যান 20 ইয়ার্স কাজ করছেন। এছাড়াও আপু কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টে, পার্টিকুলারলি নারীদের বিভিন্ন সমসাময়িক বিষয়ে অ্যাক্টিভলি ইনভলভড, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কে এবং তার গ্রুপগুলোতে উনি হেভিলি ইনভলভড। সেই জায়গা থেকে আপুর সাথে আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সম্পর্কের উত্থান পতন। তো সেই জায়গাটাতে আমাদের আজকের ডিসকাশনের মূল বিষয়টা হচ্ছে কি যে সম্পর্কগুলো ভালো নেই কেন, সম্পর্কগুলো কোন মূল জিনিসগুলো আমরা ভুলে গেছি বা ভুলে যাচ্ছি, সেটা মূল্যবোধের জায়গা থেকে, যেটার জন্য সম্পর্কগুলো ভালো নাই। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, একদিকে যেমন এটা সত্যি যে ঢাকা শহরে ডিভোর্স বা পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতেই ডিভোর্স প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আরেকদিকে যেই সম্পর্কগুলো ডিভোর্স হয় নাই তাদের মধ্যেও কিন্তু একটা বড় সংখ্যকের সম্পর্ক অসম্ভব তিক্ত অভিজ্ঞতার মধ্যে আছে। তারা ঝুলতেছে, তারা প্রতিদিনই বলে ডিভোর্স দেবে, তারা দেয় না। বাস্তবতা, সন্তান, আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ সংসারে ভালো নাই, এই সংখ্যাটা অনেক বড়। তো এক তো ডিভোর্স হয়ে গেল, আরেকদিকে হচ্ছে গিয়ে যাদের ডিভোর্স হয় তাদের মধ্যেও একটা বিশাল অংশ, রিসার্চের ডাটা যেহেতু নাই পার্সেন্টেজ বলা যাচ্ছে না, বাট অভিজ্ঞতা থেকে ডেফিনেটলি বলা যায় যে একটা বড় অংশ। এই অবস্থায় আপনার অভিজ্ঞতায়, যেহেতু আপনি অনেকগুলো রিলেশনশিপ নিয়ে আপনার খুব কাছে কাজ করা হয়েছে এবং মেয়েদের সাথে খুব লিডারশিপ পজিশনে হোক অথবা তাদের পার্সোনাল ফ্যামিলি সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য হোক, সেই জায়গাটায় আপনার কাছে কি মনে হয়েছে যে সংসারগুলো ভালো নেই কেন? এখানে একটা যদি খুব স্বাভাবিক একটা গল্প বলি, আমি সেদিন ঈদের ছুটিতে, যেহেতু ঈদে কিছু ছুটি পাই আমরা, একটু ছোটোখাটো নাটক দেখা, সিনেমা দেখার সুযোগ হয়, তো মিনিংফুল একটা সিরিজ দেখছিলাম আমি। সেখানে এরকম একটা মেয়েকে নিয়ে একটা ঘটনা, সে থাকতে পারছে না তার রিলেশনশিপে তার হাজব্যান্ডের সাথে, কিন্তু বারে বারে সবাই, তার পরিবার, তার মা, বিশেষ করে তার মা বারবার তাকে বলছেন যে খবরদার তুমি যেন সংসারটা ভেঙো না, কারণ তোমার হাজব্যান্ড তোমাকে সব কিছু দিয়েছে। বারবার এই শব্দটা উনি বলছিলেন, তোমাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, তোমার বাড়ি আছে, নতুন ফ্ল্যাট করে দিয়েছে, তোমাকে গাড়ি দিয়েছে, তোমার সন্তান ফুলের মতন সন্তান, এবং তুমি খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছো, খবরদার তুমি কিন্তু এটা ভেঙো না। কিন্তু মেয়েটা কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড টর্চার্ড এবং নির্যাতিত। এরকম একটা প্লটে আমি ওই সিনেমাটা দেখছিলাম। তো তখন আমি ভাবছিলাম যে আসলেই আমাদের
যেটা আমি যেটা দেখেছি আমার চারপাশে, আমার নিজের পরিবারের মানুষদের সম্পর্কগুলোতে, আমার নিজের সম্পর্কগুলোতে আমার মনে হয় যে সম্পর্কগুলোর বেসিক একটা ডেফিনেশন থাকে আর অ্যাডভান্স লেভেলের একটা ডেফিনেশন থাকে, তাই না? ফর এক্সাম্পল, আমি যখন আমার বেসিক রিকোয়ারমেন্টসটা ফুলফিল না করে, আমার এখন একটা সেট জামা লাগবে, একটা ওড়না লাগবে শরীরটা ঢাকতে, আর হয়তো একটা ঘড়ি লাগবে, মানে একদম বেসিক জিনিসগুলো, এটা কোথাও বের হতে যেতে। এখন সেটা যদি আমি চিন্তাটা একসময় কমিয়ে দিয়ে যদি আমি আমার অ্যাডভান্স লেভেলে কি লাগবে, আমার চুলটাকে খুব সুন্দর বিউটি পার্লারে গিয়ে স্ট্রেইট করা লাগবে, আমার খুব দামি একটা লিপস্টিক লাগবে, এটার চিন্তায় যদি আমি মগ্ন হয়ে যাই, তাহলে কিন্তু বের হওয়ার সময় দেখা যাবে যে আমার জামাটাই রেডি না। আমার কাছে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা এটা করছি বেশ কিছু কারণে। সমাজ অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, ট্রেন্ডসগুলো চেঞ্জ হচ্ছে, সারা পৃথিবীরই এখন ভালো থাকার পার্সপেক্টিভগুলো চেঞ্জ হচ্ছে। সব কিছু মিলে আমরা এখনকার ট্রেন্ড মেনে আমাদের রিলেশনশিপগুলোকে ডিফাইন করার চেষ্টা করছি, অ্যান্ড ডে বাই ডে আমরা আমাদের বেসিক রিকোয়ারমেন্টসগুলোকে টু সাম এক্সটেন্ট ভুলে যাচ্ছি, অথবা আমাদেরকে ভুলে যেতে বাধ্য করা হচ্ছে। আমার কাছে মনে হয় ভালো না থাকার এটা একটা কোর রিজন। আরও অনেক রিজন আছে, তবে এটা আমার কাছে মনে হয় যে একটা কোর রিজন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে সেটা হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময় আমাদের যে সম্পর্কগুলোতে আমরা অনেক রকম সেন্স অফ ফ্রিডম, অথবা আমার আশেপাশের মানুষ কেমন আছে, অথবা সিম্পলি অনেক কিছুকে আমরা যেটা ইম্পর্টেন্ট মনে করি, যেগুলো আসলে আমার লাইফের প্রায়োরিটি হওয়া উচিত না। আমাদের লাইফের একটা খুব সিম্পল সেন্স অফ রেসপন্সিবিলিটি, গ্রেটফুলনেস এবং বন্ডিং এবং হারমোনি, সেই সিম্পল জিনিসগুলোকে আমরা খুব সহজে ওভারলুক করি। কিন্তু খুবই ওইটা কেন হইল না, সেটা কেন হইল না, সেই কতগুলো বিষয় দিয়ে আমরা তিক্ততা তৈরি করি। সেই তিক্ততা থেকে আস্তে আস্তে বিছানা আলাদা হওয়া, রুম আলাদা হওয়া এবং আলাদা থাকাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করা, এবং সেই জায়গাটা থেকে একটা সময় হয় ডিভোর্স অথবা পরকীয়ার গল্পগুলো এত বেশি কানে আসে, তখন মনে হয় আচ্ছা, যখন বিছানা আলাদা হইল বা কথা বলা বন্ধ হয়ে গেল 3 মাস, তখন কেন এটাকে আমরা স্বাভাবিক মনে করছিলাম? কেন একসাথে না খাওয়া, কেন একসাথে না ঘুরতে যাওয়া, একসাথে হাঁটতে না যাওয়া, এগুলোকে কেন আমরা স্বাভাবিক মনে করছিলাম, যেগুলো খুব বেসিক ছিল? এবং যখন ওই অস্বাভাবিক দূরত্বকে স্বাভাবিক মনে করলাম, তখন অটোমেটিক্যালি একসময় সম্পর্কটাই আর না থাকার মতো হয়ে গেল। অবশ্যই অবশ্যই। এখানে আমি আরেকটা মজার কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি আর একেবারে অথেন্টিসিটি, এই দুইটা এখানে আমার কাছে মনে হয় ইম্পর্ট্যান্ট। আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, ছোটোবেলায় আমার বিয়ের পরপর আমার এক খুব বিউটি সচেতন, সৌন্দর্য সচেতন এক রিলেটিভ আমাকে একটা বই দিয়েছিলেন, বিয়ের পরপরই গিফট করেছিলেন, যে সৌন্দর্য চর্চা কীভাবে করতে হয় শেখার একটা ছোট্ট বই। তো আমি মাঝে মধ্যে খুব মজা করে এটা বলি আমার ছোট যারা আছে বা কাউকে যদি এগুলো নিয়ে কথা বলতে হয়, ওই বইটার মধ্যে লেখা ছিল যে যদি তুমি সাজতে বসছো, কোথাও হয়তো বেড়াতে যাবে, আগে তো এগুলো খুব এত কমনলি ডিসকাসড বিষয় ছিল না। এখন ছোট ছোট ছেলেমেয়েরা ঘরে বসে বসেই একদম এক্সপার্টের মতন সাজতে পারে, তখন আমরা পারতাম না এটা। তো ওখানে উনি লিখেছিলেন যে তুমি সাজতে বসার আধা ঘন্টা আগে 1 গ্লাস গরম দুধ খাবে, তারপরে তুমি সাজতে বসবে, সো দ্যাট ইউর স্কিন গ্লোজ ফর দ্যাট ওয়ার্মথ ইনসাইড, অ্যান্ড তুমি যখন সাজবে তোমাকে খুব সুন্দর লাগবে। তো সেদিন আমি আমার মেয়েকে বলছিলাম যে মা দেখো, অথচ এখন এগুলো ম্যাটার করছে না, কারণ ইউ হ্যাভ কনসিলার। তুমি কনসিলার লাগিয়ে লাগিয়ে ইউ ক্যান হাইড ইউর স্পটস অ্যান্ড টায়ার্ডনেস অ্যান্ড স্যাডনেস ইন ইউর ফেস। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা টু সাম এক্সটেন্ট এত বেশি আর্টিফিশিয়াল লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছি, যে আপনি যেটাকে বলছিলেন যে আমি যদি 30-35 বছর আগের কাপলগুলো বা হাজব্যান্ড ওয়াইফগুলোর লাইফস্টাইলের দিকে তাকাই, তারা সাহসও করতেন না আলাদা ঘুমানোর, সুযোগই ছিল না। ঘরের মধ্যে 2টাই রুম ছিল, একটাতে শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছেন আর একটাতে ওনারা ঘুমাচ্ছেন। একটু রাতের পরে গিয়ে টেলিভিশন দেখতে গেলেই মা এসে বকাতে দিতেন, কী ব্যাপার তুমি এখনও ঘুমাতে যাচ্ছ না, শিগগির ঘুমাতে যাও। এখন আমরা আর্টিফিশিয়ালি আমাদের লাইফটাকে টু সাম এক্সটেন্ট অনেক বেশি সেলফিশ করে ফেলেছি। ফ্রিডম যে শব্দটা আপনি বললেন, ফ্রিডমের এক্সারসাইজটাকে আমরা অনেক বেশি আমাদের জন্য অ্যাভেলেবল করে ফেলেছি। এখন আমি নিজেও জানি না আমি ইন দ্য নেম অফ ফ্রিডম আমি আসলে অ্যাট অল ফ্রিডমের প্র্যাকটিস করছি কিনা।
এবং অনেক বেশি আর্টিফিশিয়াল লাইফ লিড করছি। আমি এখন মনে করছি আমার মন ভালো করার জন্য আমি অনেক বেশি আমি বাইরে কোথাও চলে যাব, আমি ফ্রেন্ডদের সাথে মিশবো, আমি রাতে বাসায় ফিরবো না, আমি শপিংয়ে যাব, এগুলো বুঝি আমাকে আমি নিজের ডিগনিটি বাড়াতে পারবো, বা এগুলো বুঝি আসলে নিজেকে সময় দেওয়া। কিন্তু আসলে সেটা না, তাই না? নিজেকে সময় দেওয়া এটা এরকম যখন মানুষ একজন আরেকজনের থেকে আলাদা হয়ে আমরা ভালো থাকার মতন কিছু আর্টিফিশিয়াল মেকানিজম বের করছি, তত বেশি আমরা একে অপর থেকে দূরে সরে যাচ্ছি। এটা আমার একটা ফিলিং, আমি জানি না এটা সত্য কিনা, কিন্তু আমি ফিল করি যে এই অপশনগুলো অনেক বেশি চলে আসাতে আমাদের এটা হচ্ছে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে একসাথে করব, জাস্ট দ্যাট আইডিয়া দ্যাট আমরা বিয়ে করছি, আমরা একটা সংসার, তাই আমরা একসাথে করব, আমরা একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে থাকবো, এইটা বাই ইটসেলফ একটা খুব সাফোকেটিং আইডিয়া হয়ে গেছে। মানে হ্যাঁ, আমার মাঝে মাঝে ব্রেক লাগবে, আমার বউ মাঝে মাঝে তার বা আমার বাসায় যাবে, অথবা আমরা কোনো ব্যবসার কাজে বা অফিসের কাজে আমি কখনো একটা ট্রিপে যাব, সেটা একটা এক্সেপশন। বাট আমার নর্মাল লাইফ বিয়ের পরে হচ্ছে যে আমি আর আমার হাজব্যান্ড বা আমি আর আমার ওয়াইফ আমরা একসাথে করব অলমোস্ট এভরিথিং, এইটাই লাইফ। এবং এটা করতে গিয়ে ওর অনেক কিছু ভাল লাগবে না, ওরা আমার অনেক কিছু ভাল লাগবে না, বাট সেই জায়গাটাকে আমরা অ্যাডজাস্ট করব। জাস্ট দিস আইডিয়া, আমি খুব কমন দিতেছি, জাস্ট দিস আইডিয়া অনেকের জন্য খুব সাফোকেটিং। এই আইডিয়াটা যদি আপনার জন্য সাফোকেটিং হয়, আপনার সমাজে আপনার নিজেকে একাকিত্বের সাগরে ডুবাই ফেলা ছাড়া আর কোনো সুযোগ নাই, আর কোনো উপায় নেই। এবং এখানে আরেকটা জিনিস কমপ্লিমেন্ট করে আমি বলছি, সেটা হচ্ছে যে আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের রিলেশনশিপ কেমন হবে এর একটা খুব ভালো ইন্ডিকেটর হচ্ছে আপনার সাথে আপনার বাবা মার সম্পর্ক কেমন। আপনার সাথে যদি আপনার বাবা মার সম্পর্ক দাকুরাল হয়, একটা ভালো সম্ভাবনা আছে আপনার সাথে আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্ক দাকুরাল হবে। বিকজ হ্যাঁ, এটা ঠিক আছে যে কখনো কখনো বাবা মা খুব আনরিজনেবল হয়, বাট সেই সংখ্যাটা কম। বাবা মার সাথে যদি আপনি একটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করে একটা সম্মানের ভালোবাসার সম্পর্ক রেখে যদি আগাইতে না পারেন, দেন আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার সম্পর্কে 12টা বাজার সম্ভাবনা খুব বেশি। কারণ ওই কো এক্সিস্ট করা হ্যাপিলি এবং দুজনকে স্পেস দিয়ে চলতে গিয়ে আপনি আবারও ইদার আপনি ওয়াল তুলে ফেলবেন, অথবা আপনি অতিরিক্ত তাকে কন্ট্রোল করতে যাবেন, যে দুইটাই প্রবলেমটা তৈরি করবে। আমাদের রিলেশনশিপ ইস্যুগুলোতে একটা জিনিস যেটা আমি যে কোনো ছেলে বা মেয়ে যে স্ট্রাগল করতেছে, বাট সে একটা মেন্টরিং সাপোর্ট চাচ্ছে, তাকে সবসময় একটা জিনিস বলি যে দেখো, তোমার বাবা, তোমার মা এবং তোমার স্পাউস, তিনজনের সাথে যদি তোমার সম্পর্ক খারাপ হয়, সম্ভাবনা খুবই বেশি তোমার মধ্যে কোনো বড় একটা ফ্ল আছে। তোমার মধ্যে যে বড় একটা ফ্ল আছে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো প্রশ্ন হচ্ছে এইটা, তোমার বাবাকেও ভালো লাগে না, মাকেও ভালো লাগে না, এবং তোমার স্পাউসকেও ভালো লাগে না। সম্ভাবনা খুবই বেশি তোমার মধ্যে কোনো প্রবলেম আছে, কারণ তুমি কারোর সাথেই কোএক্সিস্ট করতে পারতেছো না। এই সম্ভাবনা খুবই কম যে এই তিনজনই ক্রিমিনাল অথবা এই তিনজনই আনরিজনেবল। সম্ভাবনা বেশি তুমি আনরিজনেবল, বাট তুমি এটা তোমার ইগোর কারণে হোক, তোমার না বোঝার কারণে হোক, তোমার চাইল্ডহুড অ্যাবিউজের কারণে হোক, হোয়াট এভার হোক, তুমি জিনিসটাকে রিয়েলাইজ করতেছো না। এই যে আপনি যেটা বললেন রিয়েলাইজ করতে পারাটা, এটা আই থিঙ্ক ইজ one of the most important tasks a person can do for himself or herself. নিজেকে নিয়ে একটু চিন্তা করা। না, এই যে আমার যেহেতু এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়, সেখানে রেইজিং এ টিচার, আ রিয়েল টিচার ইজ ভেরি ডিফিকাল্ট। আমি মনে করি অন্তত অ্যাজ অ্যান এডুকেশন ম্যানেজার, আমি যখন দেখি যে একটা টিচার তার কাজের জায়গায় খুব, ফর এক্সাম্পল, তাকে আমি 6 দিন সময় দিলাম তার প্ল্যানগুলো জমা দেওয়ার জন্য, 4 দিন সময় দিলাম তার কোয়েশ্চেন পেপারগুলো করার জন্য, তার ক্লাসে সে কীভাবে বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করবে, তাকে ইনাফ ট্রেনিং দেওয়া হচ্ছে, তাকে ইনাফ এক্সাম্পলস দেওয়া হচ্ছে, এরপরেও সে ডেভেলপ করছে না। কিন্তু সে বলছে, সিন্স আমার স্যালারি কম, সিন্স আমাকে স্কুল ওয়ার্ক স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, সিন্স আমার বসার জায়গাটা খুব হেলদি না, সুন্দর না, সিন্স এই স্কুল আমার কোনো প্রফেশনাল গ্রোথ নিয়ে কাজ করছে না, এরকম অনেকগুলো এক্সকিউজ ওনারা দেখান, সেই জন্য আমি ডেভেলপ করছি না।
ওয়েরাজ তার ব্যাপারে আমি যদি আরেকটু ইনভেস্টিগেট করি তখন আমি দেখি সেই মানুষটাই যেহেতু তার এই ধরনের নিজের সাথে নিজের কমিটমেন্টে নিজের সাথে নিজের লাইফস্টাইলের বোঝাপড়ায় ঝামেলা আছে, সে তার রিলেশনশিপেও অনেকখানি ফেল করছে। সে তার বাসার ব্যাপারে যখন অনেক সুন্দর করে, যেহেতু আমার মেন্টরিংটা আমার একটা নেশার মতন, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, আমি কিছু কিছু টিচারের কিছু মানুষের ক্ষেত্রে একটু পার্সোনাল লেভেলে কাজ করি যাই, তখন এসে খুব সুন্দর করে একেবারে কয়েলের মতন গোল হয়ে এসে আমার কাছে ধরা দিয়ে বলে, মিস আমি একটা দিনও সকালে ঠিকমতো উঠতে পারছি না, আমি একদিনও রাতের ঠিকমতো ঘুমাতে যেতে পারছি না, আমি বাসার কাজ কিছুতেই শেষ করতে পারছি না। অ্যান্ড দেয়ার আর মোর চ্যালেঞ্জেস যেগুলো সে ইকুয়ালি সব জায়গা থেকে উনি সাফার করছেন। আপনি যেটা বললেন যে আসলে মানুষ যখন এক জায়গায় ফেল করে অ্যান্ড সেটা যদি এমন হয় যে আমার কোনো উইকনেসের কারণে সেটার উপরে যদি আমি কাজ না করি তাহলে কিন্তু আমি গ্র্যাজুয়ালি সব জায়গায় ফেল করা শুরু করব, এবং তখন আমি বোকার মতন একটা হোল ওয়ার্ল্ডকে ব্লেম করে বসে থাকি আমার এই প্রবলেমটার জন্য, ওয়ারেজ আমি একটু নিজের দিকে সময় দিচ্ছি না, নিজের দিকে তাকাচ্ছি না। অনেক আগে এক ভদ্রমহিলার একটা বই পড়েছিলাম, মেল রবিন্স, উনি খুব ভালো একজন লাইফস্টাইল নিয়ে কাজ করেন, অনেক সুন্দর সুন্দর, আমার ওনার কথাবার্তাগুলো ভালো লাগে। ওনার একটা বই আছে 5 seconds রুল, ওইটাতে উনি একটা মজার কাজ করেন। উনি শি ইজ অ্যান এল্ডারলি ওমেন নাও, কিন্তু খুব মজা লাগে। উনি বলেন যে প্রত্যেকদিন সকালবেলা উঠে তুমি যখন ওয়াশরুমে যাও, ওয়াশরুমের মিররে তুমি নিজের সাথে নিজে একটা হাই ফাইভ করবা, করে বলবা যে আজকের দিনটা খুব সুন্দর যাবে, আজকে আমি আমাকে নিয়ে কাজ করব এবং আমি আমার দিনটা খুব সুন্দরভাবে কিক অফ করব, আমি নিজেকে নিয়ে ভাববো। ওনার সেলফ ডেভেলপমেন্টের অনেকগুলো কথাই আমার খুব ভালো লাগে। তো ওইভাবে যতক্ষণ আমি নিজের উপরে কাজ করতে না পারবো ততক্ষণ কিন্তু আসলে আমি আই উইল কিপ অন ফেইলিং ইন এভরি সিঙ্গেল প্রজেক্ট অফ মাই লাইফ। এটা আমার মনে হয়। আপনার কাছে মনে হয় না আমরা অনেক অ্যাফার্মেশনস খুঁজি, রাইট? বাট অ্যাফার্মেশনস পাওয়াটা একটা প্রিভিলেজ। পৃথিবী তো আমাকে অ্যাফার্মেশন দেওয়ার জন্য বসে নাই। সো আমাকে সামহাও সেটা আমি আল্লাহর সাথে আমার সম্পর্কের জন্য হোক অথবা সেটা আমার নিজেকে নিজে অ্যাফার্মেশন দিয়ে হোক, যখন আমি মিররে হাই ফাইভ দিচ্ছি আমি তো বেসিক্যালি আমার নিজেকে অ্যাফার্মেশন দিচ্ছি। আমাকে সামহাও এই টুল বা টেকনিকটা বের করতে হবে যেভাবে আমি আসলে নিজেকে অ্যাফার্মেশন দিতে পারি। মানে এত বেশি মেডিটেশন প্রোগ্রাম পৃথিবীতে তৈরি হয়েছে, তার একটা বিশাল অংশ কিন্তু আসলে মূল দর্শনটা হচ্ছে যে নিজেকে অ্যাফার্মেশন দিতে পারা। কারণ দিনের শেষে সম্পর্কগুলো খারাপ হওয়ার একটা বড় রিজন হচ্ছে আমি চাই সে আমার দিকে অ্যাটেনশন দিক, অ্যাফার্মেশন দিক, কিন্তু আমি রেসপন্সিবল হব না, অর্থাৎ আমি তার জন্য দিব না। তাহলে তো মানে যেটাকে বাংলায় বলে আমও গেল ছালাও গেল। সো আমি চাই কিন্তু আমি তার জন্য করব না। সো তার কাছে দুইটাই তার কাছে মনে হবে তাহলে অর্থহীন, মিনিংলেস। সো সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে। যেমন আপনি যেটা বলছিলেন যে মানে নিজেকে মানে গড়ে তোলার যে বিষয়টা, সেইখানে দায়িত্ববোধের জায়গাটায় আমরা অনেক বেশি মানে অসম্ভব রকম কাঁচা। একজন ইউরোপের একজন উনি নিজেকে ভদ্রমহিলা, নিজেকে লাইফ কোচ বলে সম্বোধন করেন। তো উনি ওনার লাইফের একটা সিচুয়েশন উনি বলছেন, এবং উনি বলছেন যে উনি কীভাবে ফ্রি হলেন বা উনি কীভাবে সর্ট অফ নিজেকে একটা ডিফিকাল্টিস থেকে ফ্রি করেন। সেটা হচ্ছে উনি বলছেন ওনার বক্তব্যে যে ওনার একটা হ্যাপি রিলেশনশিপ ছিল অ্যান্ড অল মোর দেন 10 years, অ্যান্ড দেন একটা সময় ওনার হাজব্যান্ডের একটা ক্যান্সার হয়, রাইট? তো ক্যান্সার হওয়ার কারণে হাজব্যান্ড আস্তে আস্তে হি ওয়াজ বেসিক্যালি তার যে কোনো সাধারণ কাজ করাটাও, স্বাভাবিক কাজ করা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ক্যান্সার লাস্টেড ফর 5 years। ক্যান্সারের সমস্ত এক্সপেন্সই হাজব্যান্ড বিয়ার করছে এবং উনি অ্যাজ আ ওয়াইফ সেটার সাথে ছিলেন। তো উনি বলছেন যে ইভেনচুয়ালি আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেই এবং আমি আলাদা হয়ে যাই। এটা হচ্ছে গিয়ে হার আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম। অ্যান্ড শি ওয়াজ সেইং দ্যাট সোসাইটির কেউ, আমার হাজব্যান্ডের ক্যান্সার কিন্তু আমার কেউ খোঁজ নিত না, আমাকে কেউ খুঁজতো না, আমাকে কেউ কেউ আমাকে সর্ট অফ কেউ জানতে চেত না আমি কেমন আছি। অ্যান্ড দেন আমাকে দিনের শেষে সবাই মানে এমন একটা ফিলিং দিত যে আমি যদি ডিভোর্স দেই আমি একটা ইমোরাল কাজ করতেছি। বাট এখন আমি আমার যেটা ভালো লাগে সেই জিনিসটা আমি করতে পারলাম এবং বের হয়ে আসলাম।
তো এই এক্সাম্পল বা এই ধরনের ন্যারেটিভ আমি জেনুইনলি মনে করি যে অসম্ভব নেগেটিভ এবং একটা ভুল মেসেজ দেয়। আই এম নট সেইং দ্যাট এই ধরনের কনটেক্সটে কেউ ডিভোর্স দিয়ে আসতে পারবে না, সে ডিভোর্স দিয়ে আসতেই পারে, বাট এটাকে একটা রোল মডেল হিসেবে প্রেজেন্ট করা, অ্যান্ড এটাকে এমনভাবে প্রেজেন্ট করা যে যেই মেয়েটা আসলে তার ক্যান্সার আক্রান্ত স্পাউসের সাথে থাকলো না, সে আসলে খুব ভালো কাজ করলো, এবং যে বের হয়ে আসলো সে অ্যাজ ইফ একটা বিপদ থেকে বের হয়ে আসছে, এবং তাকে আমাদের সেলিব্রেট করা উচিত বিকজ শি ফাউন্ড হার ফ্রিডম। এইটা আসলে বেসিক্যালি সেলফিশনেসকে সেলিব্রেট করার মতো। তো এরকম নানা নামে নানা রকম সেলফিশনেস আসলে সর্ট অফ সেলিব্রেটেড হয়। ইভেন ছেলেদের মধ্যেও অনেক ক্ষেত্রে আমি এটা দেখছি, সেটা হচ্ছে গিয়ে যে সে দ্বিতীয় বিয়ে করবে, সে তৃতীয় বিয়ে করবে, সে চতুর্থ বিয়ে করবে, সে মুতা বিয়ে করবে, সে নানা রকম বিয়ে করবে, কিন্তু যখন তাকে 4টা বাসা ভাড়া দিতে বলা হয়, যখন তাকে বলা হয় যে তুমি তো মানে যখন রেসপন্সিবিলিটির প্রশ্ন আসে, সহজ কথা, তখন সে রেসপন্সিবিলিটি না, আসলে তো ওইরকম রেসপন্সিবিলিটি না, আসলে তখন দেখা যাচ্ছে যে এক্সকিউজ স্টার্ট হয়। সো অর্থাৎ সে অধিকারটার ব্যাপারে মানে সে 4 গুণ চাবে, বাট দায়িত্ববোধের জায়গাটাতে সে ডিসকাস করতে রাজি না, সে ওইটা নিয়ে আলোচনা করতেই রাজি না। সে মানে তখনও সে ফতোয়া খুঁজবে যে কোন ফতোয়া দিয়ে আসলে কত কম রেসপন্সিবল হওয়া যায়। সো এটা ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে, যে আমরা বেসিক দায়িত্ববোধের জায়গায় আমি একসাথে ঘুমাবো, একসাথে ঘুম থেকে উঠবো, ফোন অতিরিক্ত ইউজ করবো না, আমার হাজব্যান্ডেরটা আমি প্রেফার করবো, আমার ওয়াইফেরটা আমি প্রেফার করবো, বাসায় যাওয়ার আগে আমি একটু চিন্তা করবো যে ও কেমন আছে অ্যান্ড অল। এই সিম্পল বেসিক জায়গাগুলোতে এগুলো সব কিছু আমাদের কাছে এখন টক্সিক, অ্যাবিউসিভ এবং সাফোকেটিং মনে হয়, যেটা খুবই সিম্পল হিউম্যান বিহেভিয়ার, যেটার জন্য রিলেশনশিপগুলো আসলে অনেক সাফার করতেছে। এক্স্যাক্টলি আপনার কথার 2টা শব্দ যদি আমি পিক করি, এর মধ্যে একটা হচ্ছে আপনি শুরুতে একটা বলেছেন যে আল্লাহর সাথে বা সে যেই এক্সিস্টেন্সটাতে বিশ্বাস করছে মানুষ, প্রত্যেকের যার যার রিলিজিয়ান ওয়াইজ, সেই আলটিমেট পাওয়ারটার সাথে তার রিলেশনশিপ, হ্যাঁ, তার যে সম্পর্কটা, এটা আসলে যে কোনো রিলেশনশিপের বেস, তাই না? আপনি যে জিনিসটাকে সাফোকেশন ফিল করে মানুষ যেটাকে বলছেন, সেটা তখনই আমি বুঝতে পারবো যখন আমি আমার সৃষ্টিকর্তার সাথে আমি আমার কানেকশনটাকে ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারবো। ফর এক্সাম্পল, আমার যখন কোনো ক্রাইসিস হচ্ছে, আমার কিছু লাগছে, আমার এক্সামে ভালো রেজাল্ট লাগবে, আমার ফাইন্যান্সিয়াল সাকসেস লাগবে, আমার ডিগ্রি লাগবে, আমার হয়তো একটা ভালো মেয়ে খুঁজছি, ভালো ছেলে খুঁজছি বিয়ের জন্য, সব কিছুর জন্য একটা যে সাবমিসিভ রিলেশনশিপ উইথ উইথ দ্য আলটিমেট ক্রিয়েটার, সেটার রিলেশনশিপের জায়গায় আমি যত বেশি স্ট্রং বন্ড করতে পারবো, তত বেশি আমি দুনিয়ার রিলেশনশিপগুলোতে বুঝবো যে আমার এখানে চাওয়ার এক্সটেন্টটা কতটুকু হওয়া উচিত। আমি জানি না, আই মাইট সাউন্ড এ লিটল ফিলোসফিক্যাল, কিন্তু এটা আমি খুব ফিল করি। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। প্লেইন অ্যান্ড সিম্পল গিভ অ্যান্ড টেক পলিসি। আমরা তো কৃতজ্ঞ হচ্ছি না, খুব কম মানুষ, আমি নিজে সহই হয়তো এটাতে আছি, যে আমরা আমাদের এভরিডে যে জিনিসগুলো আমি না চাইতেই আমার সাথে হচ্ছে, সেটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ খুবই কম মানুষ। অ্যান্ড দেয়ারফর এটারই একটা অবভিয়াস কনসিকুয়েন্স হচ্ছে খুব কম মানুষ তার রিলেশনশিপের ব্যাপারে কৃতজ্ঞ। হ্যাঁ, যে আপনি যেটাকে বারবার এমফেসিস করছেন, যে আমি একসাথে খেতে যাচ্ছি, একসাথে শুতে যাচ্ছি, একসাথে গল্প করছি কিছুক্ষণ বসে, একসাথে ড্রেস পরছি, যে এক জায়গায় যাবো, একসাথে চুজ করে আমরা ড্রেসটাকে চুজ করে কোঅর্ডিনেট করে পরছি, এই জিনিসগুলো আমরা মনে করি এটা অটোমেটিক্যালি হয়। এখানেও যে একটা সৌন্দর্য আছে, অ্যান্ড কত বেশি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে এখনো পর্যন্ত আমাদের এই ছোট 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 ম্যাচগুলো, ছোট ছোট রিলেশনশিপের দ্য স্পার্কগুলো কাজ করছে। সেই গ্রেটফুলনেস কিন্তু আমাদের ভেতরে কাজ করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু আমি আমার সৃষ্টিকর্তার কাছে আলটিমেটলি কৃতজ্ঞ না, আবার আলটিমেটলি সমস্ত কিছু চাওয়ার একমাত্র উৎস হিসেবে, একমাত্র কি বলে এটাকে,
প্রোভাইডার হিসেবে আমি তাকে ওই রকমভাবে এখনও তার কাছে সাবমিট করতে পারছি না নিজেকে, আমি কি করছি, আমার রেস্ট অফ মাই রিলেশনশিপগুলোকে আমি সাফোকেটেড করে ফেলছি। ফর এক্সাম্পল, আমি আজকে আসার সময় ছোট্ট একটা আর্টিকেল পড়ছিলাম যে আপনি নিজে ভালো থাকার সমস্ত দায় আপনার হাজব্যান্ডের উপরে বা ওয়াইফের উপরে দিয়ে দিবেন না। তাহলে যেটা হবে, আপনি আপনার ভালোর জন্য চিন্তা করছেন, আমার মুখটা কালো ছিল ও কেন বুঝলো না, আমার আজকে পেটটা ভালো ছিল না, পেট ব্যথা করছিল ও কেন শুনলো না, আমার আজকে ওইটা হলো না, সে কেন আমাকে যেতে দিল না। সারাক্ষণ যদি আপনি এরকম আপনার নিজের ভালো থাকার কারণ হিসেবে বা নিজে ভালো থাকার একমাত্র হিসেবে আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে ব্লেম করতে থাকবেন, তার জন্য ব্যাপারটা একসময় সাফোকেটিং হয়ে যাবে। কারণ সে আসলে আলটিমেটলি আপনার এতগুলো জিনিস কখনোই প্রোভাইড করতে পারবে না। তো এটা আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি বলছিলেন যে মানুষের তার বাবা মায়ের সাথে যেরকম সম্পর্ক থাকে, তার নিজের রিলেশনশিপে এসে অনেকখানি সে সেটাই এক্সারসাইজ করে। অ্যান্ড আনফর্চুনেট যদি সেই মানুষটা হয়ে থাকে, তার বাচ্চারাও এটাই আসলে টেক ওভার করে বাবা মা থেকে, এটাই শিখে ফেলে। তো এটাই একটা বিষয় যে আমার সাথে আমার সৃষ্টিকর্তার, আমি মুসলিম হিসেবে যদি বলি, আমার সাথে আমার আল্লাহর সাথে আমার রিলেশনশিপটা কেমন, আমি কেমন করে তার কাছে চাইছি, আমি কেমন করে তার কাছে বিপদে পড়লে তার কাছে আমি দৌড়ায় গিয়ে সিজদায় পড়ছি কিনা, তার কাছে প্রতিনিয়ত একজন কৃতজ্ঞ বান্দা হতে পারছি কিনা, তার কাছে তার সন্তুষ্টি আমাকে বিচলিত করছে কিনা, যে না আল্লাহ, আমি আপনার কাছে, আমার দুনিয়াতে হয়তো এই কষ্টটা থেকে গেল, কিন্তু আপনি আমার উপরে সন্তুষ্ট থেকেন, আপনি আমার সাথে আপনি আমাকে গাইড করবেন, আপনি আমাকে পথ দেখাবেন। এইভাবে আমি আমার রিলেশনশিপগুলো প্রতিনিয়ত আল্লাহর সাথে রেকটিফাই করে নিচ্ছি কিনা, এটা অনেকখানি ডিপেন্ড করে, বা এটা দিয়ে অনেকখানি বোঝা যাবে যে আমি আমার ওয়ার্ল্ডলি রিলেশনশিপগুলোকে আসলে কিভাবে এক্সারসাইজ করছি, ওই জায়গায় কিরকম পারফর্ম করছি। এটা চমৎকার একটা বিষয়। আপনি যে আয়াতের যে অংশটা বললেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতের ব্যাপারে আরও বেশি কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। এটার একটা আমরা যদি জিনিসটার গভীরতার একটা জায়গা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর প্রতি নিয়ামতের ব্যাপারে আরও বেশি কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। এবং অনেক সময় এইটাকে আমরা সিম্পলি এভাবে চিন্তা করি যে আজকে যদি আমার একটা গাড়ি থাকে বা একটা ফ্ল্যাট থাকে, একটা চাকরি থাকে বা বেতন থাকে, দেন আমি নিয়ামতের শুকরিয়া নিয়ামত যদি আমি ঠিক মতো যদি আমি আলহামদুলিল্লাহটা জোরে বলি, তাহলে আমি 2টা গাড়ি পাবো, 2টা প্লট পাবো, 2টা এক্সট্রা বোনাস পাবো, বা হঠাৎ করে স্যালারি ডাবল হয়ে যাবে। বাট ওয়ান অফ দ্য ইনার বিউটি অফ দিস কি বলবো, ফিলসফি বলি বা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট বলি, ইজ দ্যাট আমাদের নিয়ামতে মানুষকে আল্লাহ সবচেয়ে বড় যেই নিয়ামতটা দিতে পারে, যে একটা হচ্ছে হেদায়েত অবশ্যই, আর একটা হচ্ছে প্রশান্তি, সাকিনা, যে হেদায়েতের থেকে বড় কোনো নিয়ামত নাই। অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে, আর যদি পার্থিব সেন্সে বলি, সেটা হচ্ছে প্রশান্তি। দ্য ফ্যাক্ট দ্যাট আমরা যখন বেশি নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করি, তখন অটোমেটিক্যালি আল্লাহ আমাদের নিড কমায় দেয়, এবং যখন আমাদের নিড কমায় দেয় তখন আমাদের প্রশান্তিতে রিচ করাটা অনেক ইজি হয়ে যায়। আমরা অনেক সময় এই প্রশ্নটা করিই না, সেটা হচ্ছে আমার এত কিছু কেন লাগে, রাইট? ধরেন আপনার বাচ্চাকে আপনি যত চিপস দিবেন তার তত চিপস লাগবে, যত ললিপপ দিবেন তার তত ললিপপ লাগবে। মানে একটা পর্যায়ে আপনার কিন্তু প্রশ্ন, ওর এত লাগে কেন? ওর এত লাগে কারণ ওকে এমন একটা জিনিস দিতে দিতে আমার একটা অভ্যাস তৈরি করা হয়েছে যেইখানে তার আরও বেশি লাগে ওই এক্সাইটমেন্টটা পাওয়ার জন্য। বাট আমরা যত বেশি তার নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, তখন অটোমেটিক্যালি আমাদের বিহেভিয়ারাল সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা এমন হয়ে যায় যে আমাদের নিডটা কমে যায়। যখন আমাদের নিডটা কমে যায় তখন আমাদের প্রশান্তিতে রিচ করাটা ইজি হয়ে যায়, এবং সেইটা ইটসেলফ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত। যেমন আজকে থেকে 40-50 বছর আগে বাংলাদেশের গ্রামগঞ্জে একজন টিচার যে লজিং থাকতো, স্কুলে পড়াইতো, সাথে হয়তো একটা বাসায় এসে লজিং থাকতো এক্সট্রা, বাসায় বাচ্চাদেরকে পড়াইতো, এবং আব্বাদের কাছ থেকে শোনা, তখনকার ওই সময় শিক্ষকদের একটা খুব কমন একটা জিনিস ছিল যে তাদেরকে অনেকে যদি বাইরে থেকে এসে পড়তে আসতো, টাকা চাইতো, ওনারা বলতো আমার টাকা লাগবে না। দ্যাটস দ্যার আইডিয়া, একজন বলতে পারতেছে যে আমার টাকা লাগবে না। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা আমাদের সময় একটা
মানে কি বলে রিডিকুলাস। আমি বলতেছি না যে প্রফেশনালি সার্ভিস দিয়ে টাকা নেওয়া যাবে না, ডেফিনেটলি যাবে, বাট আমি ওই মাইন্ডসেটটার কথা বলতেছি যে একটা মাইন্ডসেট যেখানে একজন মানুষ বলতেছে আমার টাকা লাগবে না, আমার একটা বাসা আছে, আমার একটা থাকার জায়গা আছে, সে লজিক আছে, তার বেসিক্যালি ওই সেন্সে বাসা এই এলাকায় নাই, তার একটা থাকার জায়গা আছে, একটা চাকরি আছে, সে খাইতে পারতেছে 3 বেলা, সে বলছে আমার লাগবে না। এইটার মধ্যে যে একটা কি বলবো একটা শেখার কিছু আছে, ওই জিনিসটা আমরা অনেক হারায় ফেলছি, যেটা পরবর্তী সম্পর্কতে চলে যায়। কারণ আমি তার কাছ থেকে ডিমান্ড করতেছি এবং সেটা এন্ডলেস অ্যামাউন্ট, আমি যেটা পাইছি সেই জায়গায় যেহেতু আমার শুকরিয়া নাই, কৃতজ্ঞতা বোধ নাই, সেই জন্য একদিকে যেমন আমার সাথে যে আছে সে আর দিতে যাচ্ছে না, আবার আমিও যত চাইতেছি আমার কাছে মনে হচ্ছে যেন আমি 2 প্যাকেট চিপস একটা বাচ্চাকে দিলে সে 4 প্যাকেট চিপস চায়। একইভাবে আমাকেও যাই দেওয়া হচ্ছে আবেগ হিসেবে, হাত খরচ হিসেবে, আর হোয়াট এভার হিসেবে, তত বেশি আমার কাছে মনে হচ্ছে যেন এটা একটা মানে কি বলবো ডিমান্ডের একটা এভার গ্রোয়িং একটা বেলুন, যেটা বাড়তেইছে। আপনার কাছে কি মনে হয় যে আমরা যদি একটু স্যাক্রিফাইস নিয়ে কথা বলি, যে আমি আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের জন্য স্যাক্রিফাইস করতেছি, নাকি আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতেছি, নাকি আমি কি স্যাক্রিফাইস করতেছি? কারণ বিভিন্ন সম্পর্কের সাথে বসলে যারা সম্পর্কের ব্যাপারে সাহায্য চায়, একটা খুব কমন কথা হচ্ছে আমি খালি স্যাক্রিফাইসই করলাম, আমি সবই তোমার জন্য স্যাক্রিফাইস করলাম। আর সে বলে কেন তুমি কি এখানে ছিলে না, তুমি কি এই গল্পের মধ্যে ছিলে না? খুব কমন একটা বিষয় যে আমি তো সবই তোমার জন্য স্যাক্রিফাইস করলাম, আমার সন্তান তোমার জন্য হইলো, আমি তোমার বাসায় এভরিথিং আমি স্যাক্রিফাইস করলাম। এটা ছেলেরাও অনেক সময় মনে করে আমি তো সবই তার জন্য স্যাক্রিফাইস করলাম, মেয়েরাও মনে করে আমি সবই তার জন্য স্যাক্রিফাইস করলাম। বাট বেনিফিশিয়ারি দুইজনই, বাট সে মনে করে যে আমি সবই তার জন্য করলাম। অ্যান্ড এই যে মাইন্ড ফ্রেমটা মানুষের ভিতরে মানুষকে খুব কষ্ট দেয়, কারণ তার কাছে মনে হয় যে আমি তো কিছু পাইলাম না, আমি খালি দিয়েই গেলাম, আমি একটা মানে সর্ট অফ মোমবাতির মতো, যে আমি আগুন জ্বালালাম তার জন্য যেন সে রুমে দেখতে পায়, কাজ করতে পারে, আর দেন আমি একসময় আমি শেষ হয়ে গেলাম। এরকম একটা মেটাফোর সে তার নিজের সামনে দাঁড়া করে নিজের লাইফের ব্যাপারে, যেটা আমি অনেক সময় মনে করি যে একদমই হেল্পফুল না তার জন্য। এটা বরং তার কনফিডেন্সকে আরও কমায়। তার এখানে একটা দেওয়া পাওয়ার সম্পর্ক ছিল, যে দেওয়া পাওয়ার সম্পর্কই থাকার কথা, কিন্তু সে মনে করে যে লেটস সে ডেফিনেটলি ওয়াইফের প্রেগনেন্সির সময় হাজব্যান্ডের সাপোর্টিভ হওয়া উচিত 100%। হাজব্যান্ডের অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত নিউট্রিশনের ব্যাপারে, বিহেভিয়ার ব্যাপারে, আবেগের ব্যাপারে, অ্যাফার্মেশনসের ব্যাপারে, সাপোর্টের ব্যাপারে। ফর শিওর এটা অনেক হাজব্যান্ডের একটা উইকনেস যে তার এ ব্যাপারে যথেষ্ট সাপোর্টিভ না। অ্যাট দ্য সেম টাইম অনেক ওয়াইফের একটা পার্মানেন্ট গ্রাজ তৈরি হয়ে যায় যে আমার হাজব্যান্ড ওই সময় আমার সাথে ছিল না। অ্যান্ড দেখা যাচ্ছে বাচ্চার বয়স 2, 4, 5, 10, 15, 20, 25 পুরাটা সময় বাচ্চার যাত্রাপথে বাচ্চা সবসময় শুনতেছে যে তার জন্মের সময় বাবা তার সাথে ছিল না, তার জন্মের সময় বাচ্চা চায় নাই, বাবা খুব একটা খুশি হয় নাই, বাবা এক্সাইটেড হয় নাই, বাবা মায়ের পাশে ছিল না। যে পুরা জিনিসটা হয়তো পুরো ফ্যামিলির জন্য খুব একটা হেল্পফুল না। এই স্যাক্রিফাইসগুলো যে আমরা করি দিনের শেষে, এর মধ্যে কিছু কিছু স্যাক্রিফাইস তো একেবারে পিওর হিউম্যান স্যাক্রিফাইস, আমার খিদা লাগছে আমি খাওয়া পাচ্ছি না। কিছু স্যাক্রিফাইস হচ্ছে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, আর কিছু স্যাক্রিফাইস হচ্ছে যেখানে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের আমার আগায় আসার কথা। কিন্তু কখনো কখনো জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আপনার এক্সপিরিয়েন্সে? এখানে আসলে আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ওই যে আমরা একটা খেলার একটা রেস আছে না, ওইটাকে ওই যে রিলে রেস বলে, আমার রিলে রেসের কথা মনে পড়ছিল। রিলে রেসে কি হয়, একটা নির্দিষ্ট দূরত্বে 3-4 জন রানার থাকেন। এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত একজন আসেন, উনি ওনার বেটনটা পরের রানারকে দেন, এন্ড দেন দ্য সেকেন্ড রানার কন্টিনিউজ আপ টু অ্যানাদার মাইলেজ, তারপরে আরেকজনকে দেন, এভাবে হয়। তো এখন এখানে সবার ইকুয়াল পার্ট, আসলে না ইকুয়াল আমি জেনারেলি বলছি আর কি, সবার ইকুয়াল রেসপন্সিবিলিটি। এখন সে যদি বলে না আমি খুব সুন্দর করে ডান হাতে ধরে বেটনটাকে সোজা করে ধরে আপনার এত স্যাক্রিফাইস করে আপনার হাতে দিলাম, আপনি বেটনটা নিচে নামায় ফেলছেন, হবে না, খেলবো না, এটা তো আসলে হয় না। কারণ আমার কাছে যেটা মনে হয় রেস শেষ হয়ে যাবে, এক্স্যাক্টলি ওই ডিবেট করতে করতে রেস শেষ হয়ে যাবে, হয়তো আরেকজন জিতে যাবে। আমার কাছে যেটা মনে হয়, আমি যদি জেনে বুঝে আমার লাইফটা আমি আমার বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে আমি সবসময় বলি এটা যে রিলে রেসের মতন একটা, আর এটাকে যদি আমি জেনে বুঝে একটা অবস্টাকল রেসে
মতন করে বানাই ফেলি, যে আমি ইচ্ছা করে একটা ওইরকম ইট উল্টায় দিলাম, একটা বাঁশ ফেলে দিলাম, একটা কাঠের গুঁড়ি ফেলে দিলাম, আর বললাম যে যা কেমনে যাবি যা, এরকম যদি করি তাহলে তো আসলে এখানে স্যাক্রিফাইস তো অনেক অনেক পরের কথা। এখানে আমি রিয়েল এভরিডে লাইফটাতেই পারফর্ম করতে পারছি না। হ্যাঁ, এখানে আমার কাছে স্যাক্রিফাইস শব্দটা, যে যে জিনিসগুলোতে আমরা আসলে স্যাক্রিফাইস বলি, টু সাম এক্সটেন্ট সবগুলোকে স্যাক্রিফাইস আমি বলতেও চাই না। কারণ এখানে আপনি যেটা বলছিলেন, যেটা একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, তাই না? আমি যদি সত্যি সত্যি আমার রিলেশনশিপটাকে ভালোবাসি, আমার রোলটাকে ভালোবাসি, আমি ইফেক্টিভ একটা রিলেশনশিপ এবং ইফেক্টিভ একটা স্যাটিসফ্যাকশন, একটা দিনের শেষে একটা আনন্দ, একটা চার্ম মনের ভিতরে নিয়ে আমি ঘুমাতে যেতে চাই, তাহলে এটা আমার রেসপন্সিবিলিটি। আজকে আমি 80% হয়তো দৌড়াচ্ছি, আমার হাজব্যান্ড হয়তো 20% দৌড়াচ্ছেন, কালকে দেখা যাবে আমার হাজব্যান্ড 90% দৌড়াতে হবে। ইটস অল লাইক দ্যাট। কারণ এখানে কোনো ডেফিনেশনের মতন অঙ্ক কষে কে কতখানি স্যাক্রিফাইস করছে আর তার রিটার্ন হিসেবে তাকে জীবিত থাকতে কি কি দিতে হবে, এগুলো আসলে আমার কাছে মনে হয় খুব অঙ্কর মতন করে অ্যান্সার বের করে লাইফ লিড করা যায় না। আসলে এটা সবকিছুই হচ্ছে একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করছে, কেমিস্ট্রিটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। তো এই জন্য আমি আসলে এটাকে ওরকম ভাবে খুব এত গ্লোরিফাই করতে চাচ্ছি না, চাই না আর কি। আমার কাছে মনে হয় যে স্যাক্রিফাইস হিসেবে, হ্যাঁ স্যাক্রিফাইস আমি কখন বুঝবো, আমার হাজবেন্ড উনি এই যে এরকম রোদে, আমার অফিস বন্ধ, আমার বাচ্চাও ঘরে বসে কাজ করছেন, কিন্তু আজকে কিন্তু আমার হাজবেন্ড বাইরে গিয়েছেন, আমি এখন এটাকে একটা স্যাক্রিফাইস বলতে পারি। কতক্ষণ পর্যন্ত এটাকে স্যাক্রিফাইস হিসেবে মর্যাদা দেওয়া যাবে? যখন আমার হাজবেন্ড এই জিনিসটাকে এক্সপ্লয়েট না করবেন। কিন্তু উনি যদি এক্সপ্লয়েট করেন বা আমি যদি এই সেম জিনিসটা করি, সেটা তো আসলে আর স্যাক্রিফাইস পর্যায়ে থাকছে না, সেটাকে আমরা এক্সপ্লয়েট করে ফেলছি। আমরা আমাদের গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপটাকে কি বলে এটাকে নষ্ট করে ফেলছি, এই আর কি আমার মনে হয় আর কি জিনিসটা। রাইট, না ট্রু। আপু আপনার কাছে আমরা যদি ঢাকা সিটি কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স দেখি গত 10 বছরের, তারা কনসিস্টেন্টলি একটা জিনিস তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায় যে যেহেতু এখনও আমাদের ডিভোর্সের একটা বড় অংশ সিটি কর্পোরেশনের সাথে সম্পর্কিত, যে মোর দেন 60% ডিভোর্স কল করে হচ্ছে মেয়েরা, বিফোর হাজব্যান্ডরা অফিসিয়ালি কল করে। সো মেয়ে পক্ষরা মোর দেন 60% ডিভোর্স কল করে। এখন ডিভোর্স আইডিয়ালি তো আমরা সমাজে এত বেশি ডিভোর্স চাই না, আবার অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে যদি একটা বিভৎস অ্যাবিউসিভ সম্পর্কে থাকে, যে সেক্ষেত্রে কখনো কখনো তার জন্য তো বা তার ফ্যামিলির জন্য তো আসলে ডিভোর্স ছাড়া আর অন্য কোনো অপশনও নাই। তো ব্যাপারটা এরকম যে একটা মেয়ে যদি একটা ইমপারফেক্ট সম্পর্কে থাকে, দেন তার ধৈর্য ধরা উচিত, কারণ সব সম্পর্ক ইমপারফেক্ট, লাইফই ইমপারফেক্ট। কিন্তু একটা মেয়ে যদি একটা ভয়ঙ্কর রকম রিপিটেটিভ অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকে, যেখানে তাকে হয়তো বা খুবই খারাপভাবে অ্যাবিউজ করা হচ্ছে এবং রিপিটেটিভ, সেই ক্ষেত্রে হয়তো বা সে এবং তার ফ্যামিলি মিলে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিতেই পারে বা নেওয়াটা হয়তো বা তার জন্য উপযোগী, যে আসলে থেকে বের হয়ে আসা উচিত। এটা আর কতদিন? সেই জায়গাটা থেকে আপনি যেহেতু অনেক লম্বা সময় ধরে নারীদেরকে নিয়ে কাজ করছেন, শুধু টিচার না, টিচার, ওয়াইফ এবং সোসাইটির বিভিন্ন সেগমেন্টে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সে, আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে কোন সময়ে আসলে মেয়েদের জন্য ডিভোর্স দেওয়াটা উপযোগী? কারণ অনেক রকম সিচুয়েশন তৈরি হয়, ডেফিনেটলি প্রত্যেকটা কেস থেকে আলাদা, বাট অ্যাটলিস্ট কোন জিনিসগুলা একটা মেয়েকে বুঝাবে যে না আসলে আমার এই সম্পর্কে থেকে যাওয়া উচিত, না আমার আসলে সম্পর্কে ডিভোর্স দেওয়া উচিত, না আসলে আমার সেলফ ইমপ্রুভমেন্টের দিকে তাকানো উচিত, এটা সে কীভাবে সে অ্যাসেস করার ক্ষেত্রে অ্যাটলিস্ট কিছু ক্লু সে কীভাবে পাইতে পারে? এটা একটা কঠিন প্রশ্ন, কারণ আসলেও একটা রিলেশনশিপ রেখে দিতে বা একটা রিলেশনশিপে থেকে যেতে যেরকম এফোর্ট দেওয়া লাগে, অনেক কষ্ট, অনেক এফোর্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু হতে হয়, ছেড়ে আসাটাও কিন্তু আরেকটা স্ট্রাগল, অনেক বড় স্ট্রাগল। এখন এখানে আমি একটা জিনিস, একটা ছোট একটা এক্সাম্পল এভাবে দিতে চাই যে আমরা যখন ফেসবুকে ঢুকি, ফেসবুকে যখন স্ক্রল করতে থাকি, প্রতি 2-3টা মানুষের পার্সোনাল স্ট্যাটাস বা লেখালেখির পরেই একটা ড্রেসের একটা হয়তো অ্যাড আসছে, বা হয়তো একটা লিপস্টিকের অ্যাড আসছে, খাবারের অ্যাড আসছে। এগুলো দিয়ে আসলে
ব্যাপারটা যেটা হয়েছে এখানে, যারা এই জিনিসগুলো নিয়ে আরো বেশি স্টাডি করেন, রিসার্চ করেন, তারা আরো ভালো বলতে পারবেন। আমরা আমাদের নিজেদের জীবনটাকে, বিশেষ করে মেয়েরা, আমরা যেটা হয়েছে আমাদের জীবনটাকে গ্লোরিফাই করতে করতে বিভিন্ন কারণে, ক্যাপিটালিস্টিক কিছু এটার জন্য দায়ী, আমি নিজে আমার লাইফস্টাইলটাও এটার জন্য দায়ী, মানে এত বেশি গ্লোরিফাই করে ফেলেছি আমাকে যে আমি শুধু আমার হ্যাপিনেস নিয়েই ভেবেই আমি একটা ডিভোর্সের ডিসিশনে চলে যাচ্ছি। সবাই এটা করছে, আমি সেটা বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় যে আমি অন্য কিছু ভাবছি না। হ্যাঁ, আমি হয়তো আমার স্টেটাস, আমার হ্যাপিনেস, আমার জামা কাপড়, আমার গয়নাগাটি, আমার টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সব কিছুকে আমি ডিফাইন করছি বাই দ্য সো কল্ড ডেফিনেশনস অফ হ্যাপিনেস। আমার চারপাশে আমি যে ডেফিনেশনগুলো পাচ্ছি, এতে করে যেটা হচ্ছে, আমি কিন্তু আর, আপনি যেটা বললেন যে আমি কিন্তু আর ওয়ার্কআউট করছি না আসলে, যে না আসলে আমি কেন সম্পর্কটা ভাঙবো বা কেন রাখবো, এই জায়গাগুলোতে বেশ কিছু আমি বারবার এটা বলতে চাই, ঘুরে ফিরে ওই এক জায়গাতেই আমি কুমিরের খাঁচকাটা গল্পের মতন এসে থামতে চাই। সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের সত্যি সত্যি অনেক বেশি কাজ করা উচিত। মেয়েদেরকে এটা বেশি বলছি কারণ আমরা মেয়েরা বেশিরভাগ জায়গাতেই ডিরেইলড হই বেশি। ছেলেদেরও অন্যান্য প্যাটার্নের এই ধরনের জিনিসগুলো হয়, মোরাল ইস্যুজ আসে, অন্যান্য ইস্যুজ আসে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, সিন্স এটা আপনি বললেন যে মেয়েদের তাদের নিজেরা ডিভোর্স টেক ওভার করার রেটটা বাড়ছে, তো এখানে আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে কিভাবে ভালো থাকবো এবং আমার ভালো থাকাটা কিসের উপর ডিপেন্ড করবে, এবং আমার পারপাসটা কি, আমার লাইফে আমার পারপাসটা কি। হ্যাঁ, আমি ঈদে একটা ড্রেস কিনতে চেয়েছি, সেটা আমি পাইনি। ঈদের কি আমার এটা পারপাস ছিল? বা আমি হয়তো অমুক ইউনিভার্সিটি থেকে সেদিন আমি একজনের কাহিনী শুনছিলাম, আমার খুবই ক্লোজ একজন রিলেটিভ, উনি বলছিলেন যে আমাকে যদি ঢাকা ইউনিভার্সিটিতে, উনি একটা প্রাইভেট ডিগ্রি করছেন, অনলাইনে একটা ডিগ্রি করছেন, বিএসসি করছেন, তো উনি আমাকে বলছেন যে আমি এটার পরে ঢাকা ইউনিভার্সিটির একটা ডিগ্রি করতে চাই, আমি এরকম প্ল্যান করেছি, এভাবে আমি একটা এমএড করবো, যদি সেটা করতে না দেয় আমি চলে আসবো। উনি আগে থেকেই ডিসিশন নিয়ে রেখেছেন, যদি আমাকে সেটা করতে না দেয় আমি চলে আসবো। তো তখন আমি বললাম যে তোমাকে এটা করতে দেয়ার কে? তুমি আগে আমাকে নিজেকে নিজে জিজ্ঞেস করো যে তুমি একটা এডুকেশন নিবা, ভেরি গুড, সেটার প্রিপারেশনে তোমার কি কি লাগবে, সেটা কতখানি তুমি নিজে কেপেবল করতে, তোমার হাজবেন্ডের সেখানে রোল কি, এগুলো নিয়ে ভাবো। বলে না আপনি জানেন না, আমাকে অনেক ঝামেলা করবে, দিবে না। আচ্ছা, তুমি ওর সাথে কথা বলেছো? বলে আমি জানি, কথা বললেও সে এটাই বলবে। এই যে আমরা যেটা করছি, আমরা অলরেডি একটা কি বলবো, মানে একটা ইম্পোজড একটা ফিলসফিতে বসবাস করছি। হ্যাঁ, আমি যে ধরেই নিচ্ছি আমাকে এটা করতে দিবে না, আমাকে অমুক এটা করতে দিবে না, আমাকে এই জিনিসটা করতে হবে, তাহলে আমি সাকসেসফুল হব। এই ধরনের আমার কাছে মনে হচ্ছে যে একটা ইম্পোজড একটা লাইফে আমরা ডেফিনেশনগুলো বানাচ্ছি বসে বসে, যেখানে আমি নিজেও বুঝতে পারছি না যে আমি আসলে কি চাইছি আর আমার কি চাওয়া উচিত, আমার পারপাসটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই আর্টিফিশিয়ালিটিটা থেকে যদি আমি বের না হতে পারি, তাহলে আমি নিজের উপরে টর্চার করছি, আরও করব। হয়তো আমি মনে করবো আমি ফ্রিডমের জন্য একটা ডিভোর্স নিয়ে আসলাম, and now I'm free, কিন্তু that will only add another torture on your life. আপনার সাথে কমপ্লিমেন্ট করে একটা জিনিস বলছি, আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে একটা মেয়ে যদি সে নিজে স্ট্রং হয়, হোয়াট আই মিন বাই সে নিজে স্ট্রং হয় ইজ দ্যাট তার যে কেপাবিলিটি, হিউম্যানকে ইমোশন, তার নিজেকে ম্যানেজ করার কেপাবিলিটি, তার সেন্স অফ পারপাস, তার থেকে বলতে সেন্স অফ প্রায়োরিটি, যে আমার জন্য ইম্পর্টেন্ট কী এবং আমার জন্য আমার লাইফে কোন জিনিসগুলো আমার পাওয়াটা খুব বেশি, কোনটা নেসেসারি, কোনটা বিলাসিতা, লাক্সারি। আমি যদি নিজেকে স্ট্রঙ্গার ওয়েতে ক্যারি করতে পারি আমার লাইফে, তখন আমি ডিভোর্স দেই অথবা ডিভোর্স না দিই, আমি নিজেকে শক্তভাবে রাখতে পারবো, বিকজ আমি কেপেবল, বিকজ আমি জানি আমার জন্য কোনটা ভালো, কোনটা দরকার না, ওই লেভেল অফ সেলফ ইমপ্রুভমেন্টটা আমি করে ফেলছি। সো কখনো কখনো ডিসিশনটা খুব ডিফিকাল্ট একটা মেয়ের জন্য, যে এক্স্যাক্টলি ডিভোর্স দিলে কি আমার কষ্ট কমবে না কষ্ট বাড়বে।
বাট এই ব্যাপারে কোনো ডাউট নাই যে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট, আপনার এবিলিটি যে আপনি নিজেকে ফ্যামিলিতে এবং সোশ্যালি কীভাবে নিজেকে ম্যানেজ করতে পারেন এবং আপনি কতটা ভালো বোঝেন আপনার লাইফের প্রায়োরিটি কী, এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আপনাকে ওই ডিসিশনটা নিতে হেল্প করতে এবং ডিসিশনটা নেওয়ার পরের কনসিকুয়েন্সটাকে বেটার ম্যানেজ করতে আপনাকে হেল্প করবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই। সো ওই জিনিসটাকে আমাদের অনেক বেশি ফোকাস করা যায় এবং ওই জিনিসটা অনেক সময় ফোকাস থাকে না। অনেক সময় ডিসকাশনটা ইজ অল অ্যাবাউট ও কেন এমন করলো, ও এমন না করলে কি হইতো, ও কিভাবে এটা পারলো অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু আমি কি করলে নিজেকে আরও ম্যাচিওর করতে পারতাম, স্ট্রং করতে পারতাম, কেপেবল করতে পারতাম এবং আমি বেটার বুঝতে পারতাম আমার ইমোশনালি ফিজিক্যালি নিজেকে ম্যানেজ করতে পারতাম, সো দ্যাট আই এম ইন আ বেটার পজিশন টু টেক দ্য কল ওয়েদার টু স্টে অর নট টু স্টে। এইটা খুবই দরকার, কারণ ডিভোর্স পরবর্তী একটা বিশাল সংখ্যক নারী, যেমন আমাদের পালকি নামের একটা ওয়েবসাইট আছে বা একটা সর্ট অফ আমরা একটা খুবই ছোটো, যেটা ডক্টর মুনমুন জাহান লিড করেন, ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম। এটা করার মূল ইন্সপিরেশনটা ওনার ছিল যে উনি এত বিশাল সংখ্যক ডিভোর্স নারীদের সাথে কাজ করেছেন এবং তাদের ডিপ্রেশন নিয়ে কাজ করেছেন। তখন ওনার কাছে একটা পর্যায়ে মনে হয়েছে ডিভোর্সের 6 মাস থেকে 12 মাস পরেই দেখা যাচ্ছে যে ছেলেরা বিয়ে করে ফেলতেছে, কিন্তু মেয়েটার 5-10 বছরেও বিয়ে হচ্ছে না এবং একটা সময় সে লজ্জায় কাউকে বলতেও পারতেছে না, আবার একাকিত্বটাকে নিতেও পারতেছে না। তো সেই ইন্সপিরেশন থেকে বেসিক্যালি পালকি উনি স্টার্ট করেন, আমরা হচ্ছে ওনাকে সাপোর্ট করে যাচ্ছি। তো সেই জায়গাটাতে সেই এক্সপিরিয়েন্সটা থেকে আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে অনেক নারীরা যারা শিক্ষিত তারাও আসলে নিজেদেরকে ম্যানেজ করার ব্যাপারে সোশ্যালি, ইন্ডিভিজুয়ালি, ফ্যামিলি ওয়াইজ এবং আমার প্রায়োরিটি এটা বোঝার ক্ষেত্রে তাদের মধ্যে কিছু দুর্বলতা কাজ করে, যেটাকে সে কাটায় ওঠাটার ব্যাপারে সে যথেষ্ট অনেক ক্ষেত্রে যত্নবান না। যত্নবান হলে তার জন্য এই ডিসিশনটা নেওয়া ইজি হইতো, তার থেকে বলতে ডিসিশনটা পরবর্তী কনসিকুয়েন্সটাকে মানে ওই তার স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাসিটিটা তার বাড়তো। তো ডেফিনেটলি কোনো সন্দেহ নেই অনেক মেয়ে একটা খুবই টক্সিক অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকে, যেটার ক্ষেত্রে তার জন্য ডিসিশন নেওয়াটা কঠিন। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা অনেক ক্ষেত্রে তারা যে জায়গায় তাদের নিজেদের ইমপ্রুভ করাটা দরকার সেক্ষেত্রে তারা মনে করে না ও কেন আরও ইমপ্রুভ করতেছে না। সো ওভারঅল আমাদের সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের জায়গায় অনেক কাজ করা দরকার পুরুষদের এবং নারীদের। একটু আগে আপনি যে একটা মজার কথা বলছিলেন না যে বাচ্চারা চিপস খাচ্ছে আমি দিচ্ছি, আমার একটা বন্ধু আছে, ওর বাসায় আমি দেখি যে ওর একটা প্যান্ট্রি ভর্তি দেখা যায় বাহির থেকে বাইরের চিপস আর জুস। তো বলতো যে আমি তো বাসায় থাকি না, তো এটা অল্টারনেটিভ, এটা ওদেরকে খুব টেইম করে রাখে। তো এই জিনিসটা না অনেকটা এরকম আমার কাছে মনে হয় যে আমি এটা ঠিক অবশ্যই আমি উইথ প্রপার অনার আমি তাদেরকে সম্মান দেখিয়ে বলছি যারা আসলেই খুব ভয়ঙ্কর বিভৎস সম্পর্ক থেকে বের হতে চেয়েছেন, বের হয়ে আসছেন এবং ওনারা ভালো আছেন, সেটার তাদেরকে আমি অবশ্যই কিছু বলছি না। কিন্তু এটাও একটা বড় একটা চিন্তার একটা পয়েন্ট, পার্সপেক্টিভ আমাদের জন্য যে আমি কন্টিনিউয়াসলি ব্লেম করছি বা নিজের না পাওয়াগুলোকে নিয়ে কষ্ট পাচ্ছি, কিন্তু একটা না একটা সময় আমাকে আই শুড বি এবল টু আস্ক মাই সেলফ আমার সাথে কেন এমন হচ্ছে, আমি কেন হতে দিচ্ছি, আমি কেন আমাকে কষ্ট পেতে দিচ্ছি, তাই না? আপনি যেটাকে বললেন যে নিজেকে নিয়ে সেলফ ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা আছে। যেমন সেদিন আমার একজন খুব কাছের একটা বন্ধু, সে আমাকে বলছিল যে আমার অস্থিরতা, আমি এখন ভাবি যে আমি সেপারেট হওয়ার আগে আমার অস্থিরতা, আমি যা চাই এখনই চাই, এই ধরনের টেন্ডেন্সিটা আমার আনহ্যাপিনেসের একটা বড় রিজন ছিল। যেটা আমরা অনেকেই বলি না যে রিলেশনশিপ যখন সেকেন্ড বার কারো হয়, সেকেন্ড বিয়েটা যখন কেউ করে তখন ঠিকই তারা ভালো থাকে। কেন? সব সেকেন্ড হাজবেন্ড বা সব সেকেন্ড ওয়াইফ কিন্তু আগের জনের থেকে ভালো না, কিন্তু কেন থাকে? কারণ তখন ওই যে আগের বার যেই স্যাক্রিফাইস গুলো আমি করি নাই, এক্স্যাক্টলি যেই স্যানিটি গুলোকে আমি গুরুত্ব দিই নাই বা আমার মাথার যে স্যানিটিটাকে বজায় রাখার জন্য আমি স্ট্রাগল করি নাই, এবার এসে সেগুলো আমি করছি। তার মানে হচ্ছে আসলে আমার নিজের উপরে কাজ করার প্রয়োজন আছে, 100% আছে। আমাকে বারবার এটা ভাবতে হবে যে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা বিষয় হয়, আমরা ইমোশনালি অনেক বেশি ড্রিভেন হয়ে যাই, সেটার কতখানি প্রয়োজন আছে বা সেটা আমি কতখানি হব,
হ্যাঁ, আমার ভালো থাকাটাকে কতখানি আমি আরেকজনকে দিয়ে হ্যাম্পার হতে দিব। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ছেলেদেরও এরকম কিছু ইস্যুজ আছে। তো এটা আমার কাছে যেটা মনে হয়, এটা একটা বিষয় অবশ্যই নিজেকে নিয়ে ভাবা, নিজের স্যানিটি, মেন্টাল ক্ল্যারিটি, তারপরে যেটা আজকে শুরুতেও একটু আপনার সাথে গল্প করছিলাম যে আমাদের পড়াশোনা, হ্যাঁ, আমাদের যেটা হয় আমাদেরকে গ্রাউন্ডেড রাখে, আমাদের ভালো অভ্যেসের চর্চাগুলো, তাই না? এতদিন দুনিয়া এত অ্যাডভান্স হয়ে যাওয়ার পরেও এখনো বড় বড় লাইফস্টাইল ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন ওনারা বলেন যে আমি ডায়েরি লিখি প্রতিদিন। আননেসেসারি একটা কাজ হতে পারতো এটা, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট না, ভালো ভালো অভ্যেসগুলোর চর্চা করা। এবং এরপরে হচ্ছে যে পজিটিভ কাজগুলোতে ইনভলভ হওয়া। আমার যদি এমন মনে হয় যে হ্যাঁ আমি একজন 2টা বাচ্চার মা বা 3টা বাচ্চার মা, বা আমি চাকরি করি, বা আমি হাউস ওয়াইফ, ইন এনি কেস আমার কিন্তু একটা অবসর সময় আছে। আমরা যেটা করি, আমরা প্রচুর পরিমাণে উই কিল আওয়ার টাইম, প্রচুর করি এটা। সেটার একটা আনকনশিয়াস মাইন্ডে আমার সেটার একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। কারণ আমি যখন দিনের পর দিন সকালে যখন আমার ওঠা উচিত তখন না উঠে আমি একটা একদম আলটিমেট আওয়ারে উঠবো, একটু হুলস্থুল করে ঘর থেকে বের হয়ে যাব, আমার ভেতরে একটা ডিপ ডাউন, আমার ভেতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। সেটা আমার পারফর্ম না করতে পারার ফ্রাস্ট্রেশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেকনিক্যালি আমি এরকম এই ফ্রাস্ট্রেশনটা যখন আমার কিছুদিন জমে যাচ্ছে, এটা যখন রিয়েলি ভারী মনে হচ্ছে, আমি এটা আরেকজনকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার তো কোনো লাইফে কোনো মজা নাই, এই প্রতিদিন একই রুটিন, একই লাইফস্টাইল, একই অভিশপ্ত জীবন। কিন্তু আসলে এই প্রতিদিনের এই জীবনটার মধ্যে যে একটা আনন্দ আছে, একটা প্রতি মুহূর্তে আমি যদি ভালো পারফর্ম করতে পারি তার যে একটা মজা আছে, এই জিনিসগুলো নিয়ে আমি যত কম কাজ করব আমি আমার নিজের জীবনে তত বেশি ফ্রাস্ট্রেটেড হব, এবং আনফরচুনেটলি এই ফ্রাস্ট্রেশনটা একসময় আরেকজনকে দিয়ে দেব, যেটার কোনোটাই আমার জন্য আলটিমেটলি ভালো না। রাইট, থ্যাংক ইউ আপু, আপনার সাথে চমৎকার কিছু সময় আলাপ করলাম আমরা। অ্যান্ড দিনের শেষে এটা হোপফুলি অনেকের মধ্যে নতুন একটা আঙ্গিকে চিন্তা করার ক্ষেত্রে তাদেরকে হেল্প করবে। সো আবারও হয়তো ইনশাল্লাহ আপু আমরা নতুন কোনো টপিক নিয়ে ডিসকাস করবো আবার আপনার সাথে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন।